আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। রবীন্দ্রনাথবাবু, এইটা আপনি মানবেন যে এই যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, এটা কিন্তু গত এক সপ্তাহে অন্তত 3বার দেখা গিয়েছে। তার মধ্যে আবার রাজ্যসভার পদত্যাগী সাংসদ, তিনি আবার বিজেপি সাংসদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং, যেটা আগের বৈঠকগুলোতে দেখা যায়নি, সেটা হচ্ছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সময় দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আপনার কি মনে হচ্ছে, কি ব্যাখ্যা আপনার, ঠিক কোন কৌশল এখানে কাজ করছে? দেখুন, প্রথমে আমি দুটো দিক থেকে দেখাবার চেষ্টা করব। প্রথম আমি বলি, সজল ঘোষ, তাপস রায় যা বলছেন, কল্যাণ ব্যানার্জি এবং কুণাল ঘোষ ঠিক একই কথা বলছেন। অর্থাৎ এই লোকটি সম্বন্ধে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব দুর্বলতা ছিল। উনি 6টা লোকসভা এমপি হয়েছেন এবং 2011 সাল থেকে লংগেস্ট টিএমসির পার্টি লিডার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিষ্ঠিত করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন কি যোগ্যতা যাতে তিনি এই পার্টি লিডারের এই 6টা প্রধান লোকসভাতেই তিনি, কিন্তু এটা আপনাকে মানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত, সেইটাই আমি তার বলছি। তার মানে তার যোগ্যতা ছিল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই প্রশ্ন, এত বিশ্বস্ত, এতটা অনুগত যিনি ছিলেন, তিনি হঠাৎ করে বেসুরো কেন? এইটার এবার আপনি দ্বিতীয় কারণে, তাহলে এত বিশ্বস্ত ছিলেন তিনি বিরোধী হচ্ছেন, তার কারণটা কি আপনাকে ভাবতে হবে। দেখুন, উনি 17,000 কোটি টাকার রোজ ভ্যালি কাণ্ডে তিনি চার্জশিটেড হয়েছিলেন, দীর্ঘদিন গ্রেপ্তার হয়েও ছিলেন এবং অ্যাপ্রক্সিমেটলি 27 লাখ টাকা তিনি নিয়েছেন, ফরেন ট্রিপে গেছেন ইত্যাদি, সিবিআই চার্জশিট ইত্যাদি পেনশন করেছিল। তার মানে তার কিন্তু সেটার কেসের কিন্তু রায় এখনো বেরোয়নি, সে কেস কিন্তু এখনো চলছে। তার গায়ে দুর্গন্ধ দূর করতে হবে এবং বিজেপির থেকে ওয়াশিং মেশিন ভালো আর কে হতে পারে। এখন যখন বিজেপি নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যে বিজেপির এখন সাংসদদের সমর্থন ভীষণভাবে দরকার উইমেন বিল পাস করাতে, ওয়ান ম্যান ওয়ান নেশন ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট পাস করানোর জন্য। তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গেলে তারা অ্যাকসেপ্ট করে নেবেন। হ্যাঁ, রাজ্য, আজকে আনন্দবাজারে খবরে বেরিয়েছে যে রাজ্য বিজেপি পরিষ্কার বলে দিয়েছে এদেরকে তৃণমূলে নেওয়া যাবে না, তৃণমূলে নেবে না। ওরা তো সংসদীয় দল হিসেবে থাকবার চেষ্টা করছে এবং সবাই মিলে যখন একটা দল গঠন করছে, আমি তো আগেই বলেছি, এর আগেও আমি বলেছি যে দুটো আমাদের পার্টি সিস্টেম, দু ধরনের পার্টি সিস্টেমের কথা আইনি ব্যবস্থায় আছে। একটা হচ্ছে পার্লামেন্টের মধ্যে যেটা, সেটা লেজিসলেটিভ পার্টি, তার মাথার উপর আছেন স্পিকার। আর সাংগঠনিক দল যেটা মানে এ পার্টি, লেজিসলেটিভ পার্টির সৃষ্টি যদি বলা যায় কনস্টিটিউশনে 1985 সাল থেকে, আর 1951 সাল থেকে সাংগঠনিক দলের স্বীকৃতি আছে পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951-এ, তার মাথার উপর আছে ইলেকশন কমিশন। এখন লেজিসলেটিভ যে এমপিরা, তারা যদি সবাই মিলে গিয়ে চলে আসেন, স্পিকার তাদের অনুমতি দিয়ে দেবেন, তারা একটা আলাদা, তারাই অরিজিনাল বলবে। এখন ঋত ওর সঙ্গে তার নাকি যোগাযোগ নেই, কাকলি করতে হচ্ছে, কে ঋত, আমি ওদের সবের মধ্যে নেই, ঋত বলছেন এদের সঙ্গে। অর্থাৎ নানা টুকরো টুকরো হয়ে গেছে। বিজেপি দুটো ফায়দা পাচ্ছে, এক হচ্ছে এরা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যেটা সত্যি কথাই তারা চেয়েছিল এবং বহু মানুষও চেয়েছিল এই দলটা টুকরো টুকরো হয়ে যাক, এটা চেয়েছিল এবং হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে একই সঙ্গে এরা বিজেপির একটা পারপাস সার্ভ করবে পশ্চিমবঙ্গের বিধানসভায়। মানে রাজনীতি বড়ই চমকপ্রদ, মানে একটা দল মমতা, হ্যাঁ আপনার কাছেই আসবো, একটা দল মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলটার প্রতিষ্ঠাতা, তার হাত থেকে দলের ক্ষমতাটা পুরোটা চলে গেল 28 বছরের মধ্যে। মানে বলা যেতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণার 1 মাসের মধ্যে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো দলটা, অর্থাৎ তার যে ভিতটা ছিল না, এটা একদম স্পষ্ট। বিমলদা, একটা কথা বলি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তখন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন আগুনখোর যুব নেতা, তিনি একবার একটা সাংবাদিক সম্মেলন করে, সঙ্গে ছিলেন লক্ষ্মী বসু, যে এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় দুর্নীতিগ্রস্ত লোক আছে, অবিলম্বে তাদের না তাড়ালে আমরা বাংলায় এই করব সেই করব, নানা রকম কথা। সিদ্ধার্থ শঙ্কর রায় ওয়াংচু কমিশন করেছিলেন এবং তারপরে বাকিটুকু ইতিহাস, হয়তো সলিল্লার এখনও মনে আছে, জুনিয়রদের এটা মনে থাকার কথা নয়, অল্প বয়সীদের এটা রবীন্দ্রেরও মনে থাকা উচিত। আমি বলি ভাগ্যের পরিহাসে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 2.5 বছর জেল খাটতে হয়েছিল, এটা হচ্ছে ভাগ্যের পরিহাস। আর একটা কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতার একেবারে চিরদিনের বিশ্বস্ত। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা দল থেকে বার করে দিয়েছিলেন, কলকাতা উত্তর পশ্চিম থেকে তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে হেরে গেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে টিকিট দিয়েছেন, আবার এই মমতা আমি বলি আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারে বারে টিকিট দিয়েছেন, তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছেন। সুতরাং এই ধরনের পিকুলিয়ার ঘটনা
একমাত্র তৃণমূলে ঘটতে পারে, সে নিয়ে আমার বলার দরকার নেই। আমি শুধু এইটুকু বলছি পরিষ্কার কথা, সুদীপ কিন্তু বন্দ্যোপাধ্যায় আমি খুব স্পেসিফিক প্রশ্ন নিয়ে বিমল দা আপনার কাছে আসছি। এ তো আপনারা একেবারে ঘোষিত অবস্থান আপনার দলের যে একেবারে তৃণমূলের জন্য দরজা বন্ধ। আমি বলছি আপনারা একদিকে বলছেন তৃণমূলের জন্য দরজা বন্ধ, অন্যদিকে ভূপেন্দ্র যাদবের দরজা বারবার খুলে যাচ্ছে। আরে মহা মুশকিল, একজন পার্লামেন্টের মেম্বার একজন মন্ত্রীর বাড়িতে গেছে, আমি কথা আমাকে বলতে দিতে হবে, তাকে কি আমি আমার দলের ভাইস প্রেসিডেন্ট করছি না জেনারেল সেক্রেটারি করছি? সে যদি তার দল ভেঙে বেরিয়ে এসে আলাদা ব্লক করে, তার জন্য বিজেপিকে দোষ দেওয়ার দরকার কি? সে যদি বলে আমি বিজেপির পক্ষে ভোট দেবো, দিতেই পারে, আমি কিন্তু বলবো এ খবরদার আমাকে ভোট দিবি না। এটা হয় না কখনো। তাকে বিজেপিতে কে নিচ্ছে? সে কি বিজেপির কোনো পদাধিকারী হচ্ছে? বিজেপিতে কি জয়েন করছে? এরা কেউই জয়েন করছে না, কারণ এদের যা ভাবমূর্তি, এদের ছাড়াই ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজের জীবন দিয়ে পরিবারকে, মহিলাদের সম্মানকে বাজি রেখে বিজেপিকে ক্ষমতায় এনেছে, তারাই দল চালাবে। এখন এরা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে পারে, তৃণমূল ভেঙে বেরিয়ে যেতে পারে, সেই সিদ্ধান্ত তো তাদের, এই সিদ্ধান্ত আমাদের বলার কি আছে? আর দীর্ঘদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় যেহেতু লোকসভার সদস্য, ফলে অনেক দিন ধরে যারা লোকসভার সদস্য বা কেন্দ্রীয় মন্ত্রী, তাদের সঙ্গে তাদের নিজেদের একটা পরিচিতি আছে। তার বাড়িতে গিয়ে যদি চা খায়, সেটা কি না করে দেবো নাকি? আমাদের রাজ্য সভাপতির কথায় আমি বলি, কথা ধার করেই বলি, আচ্ছা দেখা হলে যদি বলি কেমন আছেন, সেটা কি খারাপ? পাশের বাড়ির পাশ দিয়ে গেলে যদি বলি আসুন একটু চা খেয়ে যান, সেটা কি খারাপ? কোনোটাই খারাপ নয়, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে তারা বিজেপির কার্যকর্তা হয়ে যাচ্ছে। নিশ্চিন্ত থাকুন, সেসব হবে না। আচ্ছা, বিমল দা বলছেন যে চা খেতে ডাকলে, চা খেতে কেউ এলে আমি কি তাকে চা খাওয়াবো না? প্রশ্নটা চা নয়, চায়ের মধ্যে কোন চর্চা লুকিয়ে রয়েছে সেটা নিয়ে যাবতীয় কথা। আচ্ছা, আমি বলছি নিঃসন্দেহে একাধিক কৌতূহলের জায়গা তৈরি হচ্ছে, তার কারণ বিদ্রোহী ব্লকের তরফে বলা হচ্ছে যে কাল বা পরশু আরো বড় চমক অপেক্ষা করছে। দেখুন, বঙ্গ রাজনীতি এই রাজ্যে তো বটেই, একেবারে জাতীয় রাজনীতিতে পর্যন্ত বাঁকে বাঁকে চমক দিচ্ছে। আগামী দিনে কোন চমক অপেক্ষা করছে তার জন্য অধীর আগ্রহে আমরা অবশ্যই অপেক্ষা করব। কিন্তু আমি এইখানে অর্ণব সাহার কাছে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী এই নিয়ে কি বলছেন দেখাতে হবে অবশ্যই। দেখুন, टीवी में आ रहा है एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म, वह सब हो गया है। इतना घमंड, इतना अत्याचार पुलिस को देकर और गुंडा को लेकर ये राज्य को बर्बाद करने वाला तुष्टीकरण, भ्रष्टाचारी, परिवारवादी एक शक्ति को बंगाल की जनता को उखाड़ फेंकी है। 7 साल 1 महीने के अंदर उनका पार्टी भी बर्बाद हो गया है। আমি অর্ণব সাহার কাছে আসবো। 28 জন হচ্ছে তৃণমূলের লোকসভায় সদস্য সংখ্যা এই মুহূর্তে, সেখান থেকে 20 জন বিদ্রোহী ব্লকে নাম লেখালেন, পড়ে রইল 8 জন। শেষ পর্যন্ত দেখার বিষয় যে হারাধনে 10টি ছেলের মধ্যে এই 8 জনের মধ্যে কতজন থাকেন। ইঙ্গিতপূর্ণ হচ্ছে এই কয়েকদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন বাদল অধিবেশন যেটা আগামী মাসে শুরু হতে চলেছে, তার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে, কোন দিকে ইঙ্গিত তিনি করেছেন আমরা কিছুই জানি না। কিন্তু প্রশ্নটা যে জায়গায় অর্ণবদা আসছে, এটা তো অন্য কেউ নন, ইনি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত বিশ্বস্ত, এতটাই আমি বলছি ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে 5 তারিখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বৈঠক ডাকলেন, সেই বৈঠকেও 1 সপ্তাহ আগে তিনি উপস্থিত ছিলেন। 1 সপ্তাহের মধ্যে পুরো 180 ডিগ্রি ছবিটা ঘুরে গেল। সুখেন্দু শেখর রায় তিনি বলছেন লোকসভার দলনেতার পদ থেকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে কোট আনকোট তার বক্তব্য অনুযায়ী অরাজনৈতিক যুবককে যখন সেখানে নিয়ে আসা হলো, সেইটা একেবারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে। আমি বলছি এত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে রাখতে পারছেন না। না, এখানে তো শুধুমাত্র ব্যক্তিগত ঘনিষ্ঠতা এইটা তো বড় কথা হতে পারে না। মানে একটা রাজনৈতিক দলের যদি সত্যি সত্যি কোনো স্পষ্ট আইডিওলজি এবং সত্যি সত্যি কোনো পলিসি, লং টার্ম পলিসি যদি না থাকে, তাহলে তো এই সমস্যা হবেই। এবং আপনার একটু মনে থাকবে শুভ্র, যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত অনেক বড় নেতা, দীর্ঘদিন ধরে তিনি সাংসদ হয়েছেন, কিন্তু উত্তর কলকাতাতেই আরও অনেক নেতা আছেন তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু বহু সময় তারা কিন্তু এই সমস্ত ইঙ্গিতগুলো দিয়েছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর এত কেজি ভরসা রাখা হচ্ছে, সেই ভরসা রাখা ঠিক হচ্ছে কিনা সেই ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন। এবং তাদের বাইকও আপনারা দেখিয়েছেন, বারবার করে দেখিয়েছেন, একাধিকবার দেখিয়েছেন, এবং তারা সামাজিক মাধ্যমে বলুন বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই কথাগুলো বলেছেন।
তার মানেটা হচ্ছে যে এই যে আমি বললাম যে একটা লং টার্ম আইডিওলজি এবং একটা লং টার্ম পলিসি এটা যদি ঠিক না থাকে, তাহলে এই ধরনের ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলোই তো মুখ্য হয়ে উঠবে, এবং সেই ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো যদি মুখ্য হয়ে ওঠে তাহলে এইরকম তাসের ঘরের মতো ভেঙে পড়া, এই জিনিসটা যেটা দেখা যায়নি কখনো, সেই জিনিসটাই আজকে ঘটছে। এটা তো ঘটার একেবারে মানে আমি বলছি যে অবাস্তব লাগছে, কিন্তু এটা একটা বাস্তবতা। এই বাস্তবতার কারণটাই হচ্ছে যে গ্রাউন্ডটাই তো দুর্বল, গ্রাউন্ডটাই তো হচ্ছে যে নড়বড়ে। সেই নড়বড়ে জায়গায় আপনি কি করে শক্ত কাঠামো দাঁড় করাবেন? শক্ত কাঠামো দাঁড় করানো যাবে না। কিন্তু বিপরীতে ওই উত্তর কলকাতাতেই আমি বলছি এরকম আরো অনেক তরুণ ছেলে আছে, তরুণ মানে কর্মীরা রয়েছেন যারা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হতে পারতেন, এখনো তারা দলের সঙ্গে রয়েছে। গ্রাউন্ডটা দুর্বল, কিন্তু এই গ্রাউন্ড দুর্বলটাকে শক্ত করার দায়িত্ব কার ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আর সেই গ্রাউন্ড শক্ত করার জন্য তো এই সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো লোকদের উপর ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা আজকে কেউই নেই। মানে উনি ভরসা করেছিলেন, কিন্তু যার উপর ভরসা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে বলছি সরাসরি, যার উপর ভরসা করলে আজকে এই দলের এই চেহারাটাই দেখতে হতো না, তাকেই দল থেকে চলে যেতে হয়েছিল 2020 সালে। সেই শুভেন্দু অধিকারী আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু অনেক বেশি করে মাটি বোঝেন, তিনি অনেক বেশি সাংগঠনিকভাবে অনেক বেশি দক্ষ। সেই মানুষটি যখন চলে গিয়েছিলেন, সেই চলে যাওয়াটা হচ্ছে সেই দিন থেকে পতনটা শুরু হয়েছিল। আজকে তিনি থাকলে কিন্তু এই চেহারাটা হতো না, তার কারণ তিনি সত্যি সত্যি গোটা বাংলা জুড়ে রাজনীতি করেছেন। আচ্ছা, আপনি তো বারবার বলেছেন শুভ্র যে 100-র উপর মামলা হয়েছে, তাকে হাইকোর্ট থেকে নিয়ে আসতে হয়েছে, এতগুলো সংখ্যা। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে লোকটা এফেক্টিভ হতে পারতো সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, তার যা ভূমিকা ছিল, সেই ভূমিকার কথা যদি মনে করা যায়, তাহলে এই দলের মধ্যে পরবর্তী যে প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মের মধ্যে সবচেয়ে দক্ষ যিনি হতে পারতেন তাকে তো দাঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা হচ্ছে আজকে অর্ণব সাহার যে বোধোদয়টা হচ্ছে, সেটা কি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আদৌ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে? এই কারণে বিশ্বনাথ চক্রবর্তী প্রশ্নটা তুলছি, তার কারণ গতকাল আমরা দর্শকদের দেখিয়েছি অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলকে ভালো সংগঠক খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই অনুব্রত মণ্ডল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন এবং বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেছে যে তিনি মানে অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন তিনি রাজনীতির কিছুই বোঝেন না। এত আপনি দেখুন, যতগুলো বিদ্রোহী হয়েছেন বা যারা প্রশ্ন তুলছেন তাদের 90% অভিযোগ হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 20 জন যে বেরিয়ে গেছেন এবং বিদ্রোহী ব্লক তৈরি করেছেন, তাদের বক্তব্য একটাই যে দলনেতা হিসাবে লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানবেন না। কিন্তু এত কিছু সত্ত্বেও সেই দলনেতার পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সরাননি এখনো পর্যন্ত। দেখো, প্রথমত আমি বলবো যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল বলে কেউ নেই, তৃণমূলটাই চোর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছেন, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছিলেন বছরকে বছর। এখন যারা এমএলএ এমপি আলাদা হচ্ছেন, তুমি কি মনে করেছো এরা মানে খুব সৎ? তুমি কি মনে করো এগুলো কি সৎ? এগুলো নিজের স্বার্থে যাচ্ছে। এরা যদি ক্ষমতার 4 তারিখে যদি তৃণমূল ক্ষমতায় আসতো, একটাও যেত? একটাও বিরোধী অবস্থান ছিল? একটাও কি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিল? একটাও? প্রত্যেকেই চাচা আপন প্রাণ বাঁচা, বিপুল সম্পত্তি, একের পর এক মামলা, নিজেকে বাঁচাও, তারপরে অন্য কিছু। মানে পশ্চিমবাংলার যে দুর্বৃত্তায়ন হয়েছিল, সেই দুর্বৃত্তায়নের সপক্ষে এই যে অর্ণব এখন কথা বলছে, অর্ণব দিনের পর দিন দুর্বৃত্তদের হয়ে কথা বলেছে, আমরা দেখেছি। আমরা প্রশ্ন তুলেছি যে তুমি একজন অধ্যাপক হয়ে কি করে এই অন্যায়গুলোকে সমর্থন করো? তার কারণ হলো দুর্বৃত্তের যে আদর্শগত অবস্থান, সেই আদর্শগত অবস্থানের ছায়ায়, ছত্র ছায়ায় সবাই গিয়েছিল। এটাকে একটা হেজিমনি আমরা বলতে পারি। একটা দুর্বৃত্তের হেজিমনি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে সমস্ত ধরনের নেতারা ঢুকে পড়েছিলেন, মুখপাত্ররা ঢুকে পড়েছিলেন, এমএলএ এমপিরা ঢুকে পড়েছিলেন। আজকে তারা সতী সাবিত্রী সাজছেন, আজকে হঠাৎ করে খুব ভালো হয়ে যাচ্ছেন, আজকে হঠাৎ করে কেবলমাত্র ক্যামাক্সনির দায়ী আর উনারা ধোয়া তুলসী পাতা। এরা তো প্রত্যেকটাই নিজেদের স্বার্থে আলাদা গোষ্ঠী সংসদে তৈরি করছে, বিধানসভায় তৈরি করছে। এদের বিরুদ্ধে তদন্ত হবে কিনা সেটা বড় প্রশ্ন। এদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে এই যারা এখন অন্য গোষ্ঠী তৈরি করছে, আর বিধানসভার পরিষদীয় গোষ্ঠী বা সংসদীয় গোষ্ঠী তৈরি করছেন, মূল তৃণমূল বলে দাবি করছেন, এরাও এদের বিরুদ্ধে তদন্ত হবে তো? এই প্রশ্নগুলো আমার থাকবে। আবার একই সাথে এই প্রশ্নটা আমি রাখতে চাই যে যখন দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় অবিচার অত্যাচারগুলো করেছেন, তখন আপনারা প্রশ্ন তোলেননি কেন? দিনের পর দিন এই প্রশ্নগুলো তো আমরা যখন মানে আলোচনার মধ্যে দেখেছি, টেলিভিশন শো হোক, লেখাপত্রের মধ্যে হোক, তখন আপনারা কি বলেছেন
কুৎসা করবেন না, রটনা করবেন না, আপনারা যত বলবেন তৃণমূলের ভোট তত বাড়বে, এই তো আমরা শুনে অভ্যস্ত হয়েছি। কোন আদর্শগত অবস্থান কাকলি দস্তিদারের ছিল, কাকলি ছিল? কোন আদর্শগত অবস্থান শাইনি ঘোষের ছিল? আর তুমি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছো, দিনের পর দিন তো মানে এটা অনেকেরই মানে অভিযোগ যে যখন এলকে আদবানির সাথে বিশেষ সম্পর্ক ছিল তার, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তিনি মন্ত্রিসভায় ঢোকার জন্য ব্যস্ত ছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওর একটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, এটা আমি বলছি এনডিএ মানে প্রথম জামানার কথা, অর্থাৎ 2004 পর্যন্ত যে এনডিএ সরকার ছিল সেই সময়। দ্বিতীয় যেটা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা শিখিয়েছে। আজকে এই প্রশ্নটা আর আনতে চাই আমি বৃহত্তম ভাবে, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙে এনডিএ কে সমর্থন করছে, বিজেপি কে সমর্থন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শিখিয়েছিলেন না কৌশলগত জায়গা থেকে বিজেপি কে সমর্থন করতে হবে, এনডিএ কে সমর্থন করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার প্রায়চিত্ত মানে আজকে যারা বেরিয়ে যাচ্ছে তারা তো শিখেছে আপনার থেকে। যখন আপনি উপরাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি জগদীপ ধনকরের বিপরীতে ভোট না দিয়ে মানে ইন্ডিয়া জোটের পক্ষে ভোট না দিয়ে আপনি যখন অ্যাবস্টেইন ছিলেন, ভোটদান থেকে বিরত থেকে জগদীপ ধনকে সাহায্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভুলে গেলে হবে যে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে অন্তত 1 ডজন বিল আপনি পরোক্ষভাবে সংসদে পাশ করিয়েছেন। এই আপনার সাংসদরা গড় হাজির ছিল। এমনকি সিএ এর মতন বিল, যেটা আপনি রাস্তায় নেমে সিসি আন্দোলন করেছিলেন, সেই বিলের বিরোধিতা করেও আপনার সাংসদরা মানে ইয়েতে পার্লামেন্টে ছিল না। কেন ছিল না? তখন তো আপনি কোনো ব্যবস্থা নেননি। ফলে আপনার সাংসদের সাথে বিজেপির একটা সম্পর্ক, সেটা ফ্লোর রিলেশন, এটা বহুদিন থেকে আপনি চালিয়ে গেছেন। আজকে যদি তারা আনুষ্ঠানিকভাবে আপনার দলকে ভেঙে দিয়ে, ক্ষমতায় আপনি নেই, তারা ক্ষমতার জন্য একটা আলাদা অলিন্দ খুঁজছে, সেই অলিন্দতে গিয়ে যদি তারা এনডিএ শরিক হয়, তাতে তাদের কি অন্যায় হবে? কি অন্যায় তাদের হবে? আমি থামাচ্ছি বিশ্বনাথ দা। এই মুহূর্তের বড় খবর, মানস ভূঁইয়া তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি বলছেন সমাজ সেবা রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবেন। প্রাথমিক সদস্য পদে ইস্তফা দিয়ে প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। তৃণমূলের সরকারে তিনি সেচ মন্ত্রী ছিলেন, সেই মানস ভূঁইয়া তিনি তৃণমূলের প্রাথমিক সদস্য পদটুকু ছেড়ে দিলেন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অনির্বাণ, দেখো, কিছুক্ষণ আগেই মানস ভূঁইয়া দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এবং যে মেসেজে কিন্তু তিনি পরিষ্কার লিখছেন যে তিনি আজ থেকে এবং উইথ ইমিডিয়েট এফেক্ট থেকে তিনি কিন্তু তৃণমূলের যে প্রাথমিক সদস্য পদ, সেই সদস্য পদ কিন্তু তিনি পরিত্যাগ করলেন। এবং তিনি কিন্তু এটাও জানাচ্ছেন এবং তিনি এবিপি আনন্দকে জানিয়েছেন যে তিনি কিন্তু রাজনীতির সঙ্গে, সমাজসেবার সঙ্গে যুক্ত থাকবেন আমৃত্যু। ফলে তো তার যেটা বক্তব্য যে তিনি কিন্তু রাজনীতি ছাড়ছেন না, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। এবং তার যেটা আরও বক্তব্য যে এখন দেখার যে এই রাজনীতিতে তিনি যে থাকবেন, এখন কি তিনি তার পুরনো ঘর সেখানে কংগ্রেসে ঘর ভাবছি হবে, নাকি তিনি তার নতুন একেবারে বিপরীত ধর্মী যে রাজনৈতিক দল বিজেপির সেখানে তিনি যোগদান করবেন। খুব শীঘ্রই সেই বিষয়টি পরিষ্কার হবে। তবে আজকে কিন্তু তিনি দলনেত্রীর কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্য পদ, সেই সদস্য পদ কিন্তু তিনি পরিত্যাগ করলেন। এবং তোমায় জানিয়ে রাখবে যে 2026-এ তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন দলের তরফে। তার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, সেই সরকারের সেচ মন্ত্রী হিসেবে কাজ করেছেন। ফলে দীর্ঘ তার রাজনৈতিক জীবন, তিনি একটা সময় কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং দীর্ঘদিন তৃণমূলের তিনি মন্ত্রী হিসাবে কাজ করেছেন, কখন রাজ্যসভায় গিয়েছেন। এই বিভিন্ন যে রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ঘুরেছেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের যে প্রাথমিক সদস্যপদ সেটা তিনি ছাড়লেও রাজনীতি কিন্তু তিনি ছাড়ছেন না, এটা কিন্তু তিনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন। এবং তিনি বলছেন যে সমাজ সেবার সঙ্গে এবং রাজনীতির সঙ্গে কিন্তু তিনি মৃত্যু পর্যন্ত জড়িত থাকবেন। ফলত এই যে সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে তিনি যে জড়িত থাকবেন, স্বাভাবিকভাবে এখানে জল্পনা উস্কে উঠছে যে তিনি কি তাহলে তার পুরনো ঘর কংগ্রেসে ঘর ভাবছি হবে তার, নাকি তিনি তার ভিন্ন একেবারে বিপরীত মেরুর যে রাজনীতি অর্থাৎ বিজেপি, সেই বিজেপিতে নাম লেখাবেন তিনি। এখন সবটাই পরিষ্কার হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যেই নিজেই মুখেই কিন্তু সেই বিষয়টি প্রকাশ্যে আনবেন এবিপি আনন্দে, এমনটা কিন্তু জানাচ্ছেন মানস ভূঁইয়া। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমি আরেকবার জানাবো, মানস ভূঁইয়া যিনি সবং থেকে এবার পরাজিত হয়েছেন, যিনি সেচ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে, সেই মানস ভূঁইয়া তিনি
প্রাথমিক সদস্য পদ তিনি ছাড়লেন, তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া, এবং তিনি যেটা ইঙ্গিতে স্পষ্ট জানাচ্ছেন তিনি তৃণমূল ছেড়েছেন কিন্তু রাজনীতি নয়। তিনি বলছেন সমাজসেবা, রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবে। প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রতিক্রিয়া মানস ভূঁইয়ার। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে বইবে নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু যে বড় খবরে আমরা নজর রেখেছি, আরেকবার বলবো, মানস ভূঁইয়া প্রাক্তন সেচ মন্ত্রী, তিনি তৃণমূল ছাড়লেন, তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। অর্থাৎ তৃণমূলের ভাঙন আরো জোরালো হচ্ছে, এটাতেই স্পষ্ট, কারণ তৃণমূল ছাড়লেন মানস ভূঁইয়া এবং তিনি যেটা মানে যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দলনেত্রীকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তিনি। আমি প্রত্যেকের কাছে এটা নিয়ে যাব। প্রথমেই বিমল দা, একটা কথা বলি, মানস ভূঁইয়া সেই রকম একজন ব্যক্তি যিনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন কিন্তু, এবং আমার মনে আছে সম্ভবত 1982 বা 87 সিপিএম গোটা মেদিনীপুর দখল করে নিয়েছে, সবঙ্গে কিন্তু তিনি একা লড়ে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন। পরের বছর সিপিএম তাকে অত্যন্ত অন্যায়ভাবে সম্ভবত 1991 সালে হারিয়ে দিয়েছিল। মাখনচন্দ্র বাঙাল বলে একজনকে জিতিয়েছিল, মানস ভূঁইয়া মামলা করেছিলেন, মামলা করে জিতেছিলেন, ততদিনে 5 বছর পেরিয়ে গেছে। আমার কথা, এইরকম একজন ব্যক্তি কংগ্রেসের নেতা ছিলেন, লড়াই করেছিলেন। তৃণমূল যে কাজটি করেছিল ওনার বিরুদ্ধে 7-8টা মামলা ইনক্লুডিং আ মার্ডার কেস, আমার ধারণা আন্ডার ডিউরেস তিনি তৃণমূলে যেতে বাধ্য হয়েছিলেন, সেটা কখনো ভুলতে পারেননি। কিন্তু আমার এখানে মানসবাবুর কাছে একটা প্রশ্ন, তার সঙ্গে আমরা তেমন একটা আলাপ নেই, মুখছেনা আছে, যে একজন নেতার বিরুদ্ধে এইরকম ঘটনা ঘটবে সেটা ভেবেই তো তারা নেতা হন। আপনি তৃণমূলের বিরুদ্ধে যদি সত্যি বুক চিতিয়ে তখনও লড়তেন, আজকে বাংলার মানুষ মাথায় করে রাখতো, বাট বেটার লেট দ্যান নেভার। আপনি তৃণমূল ছেড়েছেন, খুব ভালো কাজ করেছেন, সবাই পালিয়ে আসুন। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে বিশ্বনাথদা বলতে গিয়ে কথাটা বললেন না, আচ্ছা 2,60,00,000 মানুষ তো পশ্চিমবাংলায় ভোট দিয়েছে তৃণমূল দল। তারা কি সবাই দুর্নীতির সমর্থক? তারা কি সবাই দুর্নীতির সমর্থক? নাকি অবিজেপি যে অবস্থান, সে অবিজেপি অবস্থানটাই থাকবে না? অবিজেপি অবস্থান থাকার থেকে না, না, আমরা সেই প্রশ্নই বলছি। তালিকাটা দীর্ঘ হচ্ছে, দলের রাশ তো নেই। না, সে কথাটা আমি বললাম, যেহেতু এই দলের ক্ষেত্রে ওই হার্ডকোর আইডিওলজিটা তৈরি করা যায়নি, সেই পলিসিগতভাবে একটা ফেলিয়ার হয়েছে, সেহেতু সেখানে এই ধরনের একটা মানে অ্যাকুমুলেশন, এক ধরনের বিভিন্ন রকমের লোকজনকে এক জায়গায় নিয়ে আসা, তার একটা ফল এখানে পাচ্ছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অবিজেপি অবস্থান থেকে কেউ যদি একটি দল যে এফেক্টিভ বেশি তাকে যদি সমর্থন করে, তার মানে কি সে নিজে দুর্নীতিকে সমর্থন করছে? না, নয়। নাকি এখানে কোনো একটা ঘটনা ঘটলে বলা যাবে না যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন আমি বলছি অন্য কিছু হচ্ছে, আমি বলছি এই যে ধাক্কাটা, একদিকে হচ্ছে বিদ্রোহী ব্লক তৈরি হচ্ছে, পরিষদীয় দল একেবারে ভাঙন ধরছে, এবং মানস ভূঁইয়া তিনি তৃণমূল ছাড়ছেন, কার্যত দিশেহারা অবস্থা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের। সংগঠনে ফের রদবদল করলো তৃণমূল কংগ্রেস, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরানো হলো পদ থেকে, সায়নী ঘোষকেও সরানো হয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কলকাতা উত্তরের তৃণমূল সভাপতি করা হলো কুণাল ঘোষকে, তৃণমূলের যুব সভাপতির পদ থেকে সায়নী ঘোষকে সরানো হয়েছে। আপনারা জানেন যে এই নতুন কমিটি এই কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল, সেই কমিটিতেও এই ধাক্কার কারণে অভিঘাতে রদবদল ফের করা হচ্ছে। এবার সায়নী ঘোষ, যিনি ছিলেন তৃণমূলের যুব সভানেত্রী, সেই জায়গায় আনা হলো অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মালা রায়, যিনি ইতিমধ্যে বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন, তাকে সরিয়ে আলিফা আহমেদ, তাকে মহিলা তৃণমূলের সভানেত্রী করা হলো। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। রবীন্দ্রবাবু, কার্যত একটা পরপর যে রকম ভাবে বিদ্রোহী ব্লক তৈরি হচ্ছে, পরপর ধরুন আমি একেবারে সুখেন্দু শেখর রায় থেকে শুরু করলে নির্বাচিত মানে রাজ্যসভার সাংসদ পরপর তারা ইস্তফা দিচ্ছেন, যে তালিকায় নতুন সংযোজন নিঃসন্দেহে সবঙ্গের পরাজিত তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। মানে আমি এইখানে একবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসার আগে কি বক্তব্য রাখবো দর্শকদের সামনে? আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট করা হয়েছে। অর্ণব ব্যানার্জি, তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে। মোশাররফ হোসেনকে মাইনরিটির প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। যারা ওই একটা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদান করেছে তাদের এমনি আমরা সরিয়ে দিলাম।
দেখুন, হিন্দিতে একটা খুব প্রবাদ আছে যে প্রাণ যায় পর বচন না যায়। তৃণমূলের ক্ষেত্রে নিঃসন্দেহে তৃণমূলের ইন্টেরিয়ার বা ইন্টারনাল ব্যাপার কি করবেন কি না করবেন, কিন্তু রবীন্দ্রবাবু যেটা বাস্তবে দেখা যাচ্ছে যে সব চলে যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন তার উপরে আঁচটুকু না পড়ে, যে কারণে সপদে সমানভাবে বহাল রয়েছেন তিনি। যাবতীয় ক্ষোভ কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। একদম। কিন্তু মানস ভূঁইয়ার প্রথম করে কথা আমি মানস ভূঁইয়ার কেসটা বলি, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতিতে এত দিন চলে এসছেন, অর্থাৎ এই যে দল ভাঙার নীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গে চালু করেছেন, যে একটা বিরোধী দলকেও আমি থাকতে দেব না, এক বিরোধী দলের কোনো একজন কাউন্সিলর থাকলে তাকেও আমার দরকার, না হলে তাকে আমি মেরে ফেলবো বা যা খুশি করবো। ঝালদা পুরসভা আমরা দেখেছি, এবং বাইরন বিশ্বাস দেখেছি, সাগরদিঘি দেখেছি। এবার মানস ভূঁইয়া তাই হয়েছিল। মানস ভূঁইয়াকে রাখা যাবে না, মানস ভূঁইয়াকে কংগ্রেস থেকে ছিনিয়ে নিয়ে এসে তার দলে নিয়ে আসতে হবে, এবং তার জন্য তার মানে বিরুদ্ধে রবীন্দ্রনাথ বলতে চাইছেন এটা নিয়তির পরিহাস। একদমই নিয়তির পরিহাস। যে জায়গায় উনি করেছিলেন, দল ভেঙেছিলেন, আজকে তারা একের পর এক, ওই বাংলায় কথা আছে, একে একে নিভিচে দেউটি, প্রতিদিন নতুন নতুন করে পাল্টানো হচ্ছে, নতুন নতুন করে আবার তারা যারা আজকে যাদের পাল্টে নিয়ে এসছে তাদের এই মুহূর্তে যাওয়ার কোনো জায়গা নেই, এবং যাওয়ার জায়গা নেই বলে, এবং তার পুরনো কোনো মানস ভূঁইয়া কংগ্রেস থেকে এসেছিলেন, সুতরাং হয়তো বা কংগ্রেসে ফিরে যাবেন, অথবা আমি জানি না তিনি বিজেপিতেও চলে যেতে পারেন। এখন এই যে জায়গাতে এই যে আবার নতুন করে দল সাজালেন, কালকে আবার নতুন দল সাজাতে হবে। আজকে যে কুণাল ঘোষ, আমি তো আশ্চর্য হয়ে হব না যদি কালকে কুণাল ঘোষ আজ থেকে 7 দিন বাদে কুণাল ঘোষ আবার অন্য কথা বলতে শুরু করেন। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, এতদিনের বিশ্বস্ত লোকটা যদি চলে যেতে পারে, তাহলে কুণাল ঘোষ চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে আবার নতুন করে উত্তর কলকাতার সভাপতিকে? আমি এর আগেও শুভ্র আপনার সঙ্গে একটি অনুষ্ঠানে এই কথাটাই বলেছিলাম, এই যে বিরোধী পরিসরটাকে সংকুচিত করে দেওয়া, সম্ভবত গত সপ্তাহে বিরোধী পরিসরটাকে সংকুচিত করে দেওয়া মানেটাই হচ্ছে যে আপনি যখনই সমস্ত কিছু থেকে এরকমভাবে ছিনিয়ে নিচ্ছেন সমস্ত বিরোধী পরিসর, তখন বলা হতো উন্নয়নের জোয়ারে শামিল হতে সবাই একসঙ্গে গাইছেন। এটা টেকনিক্যাল ফল, এটা রাজনৈতিকভাবে একটা ভুল কৌশল, সেই ভুল কৌশলটা আজকে বুমেরাং হচ্ছে। আজকে সেটাই তো বুমেরাং হচ্ছে। আজকে আপনি দোষ দেবেন কি করে 20 জনকে? যে 20 জন আলাদা ব্লক তৈরি করেছে, তারা যে আলাদা ব্লক তৈরি করেছেন, সেই ব্লক তৈরি করার যে পরম্পরাটা, সেই পরম্পরাটা তো আগে থেকে তৈরি হয়েছিল, সেটা তো সম্পূর্ণ ভুল ছিল। আপনি বিরোধী পরিসর কখনো এরকম ভাবে সংকুচিত করা যায় না। বিরোধী পরিষদ যদি সংকুচিত করতে চান, ধরুন আজকে অবিজেপি যে অবস্থান, এই মুহূর্তে অবস্থানকে একেবারে ফাঁকা, কারণ এই মুহূর্তে অন্যান্য যে দলগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল ছিল, সেটা একেবারে ছোট হয়ে গেছে। অন্যান্য যে দলগুলো অবিজেপি অবস্থানে রয়েছে তারা কিন্তু খুবই কম শক্তি সম্পন্ন। তাহলে এই মুহূর্তে বিরোধী পরিষদটা পুরো ফাঁকা। এবার এই যে বিরোধী পরিষদটা, এই বিরোধী পরিষদটা কোন দিকে যাবে বা কি চেয়ার হবে, হয়তো নতুন কোনো একটা ফরমেশন তৈরি হতে পারে সেটা। কিন্তু এই জায়গা থেকেও যদি আমি বলছি ওই একই রকম প্রসেসে যদি লোকজনকে নিয়ে আসা হতে থাকে, তাহলে কি হবে? তখন মানুষের মধ্যে আবার ক্ষোভ তৈরি হবে, এবং সেই ক্ষোভটা তৈরি হলে তার আবার একটা অন্যরকম চেহারা তৈরি হবে। সেটাই কিন্তু আজকে এখানে হচ্ছে। আজকে আপনি বিশ্বস্ত বলছেন তিনি দীর্ঘদিনের নেতা নিশ্চিত, কিন্তু তিনি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে মানে এই যে তার পাশ থেকে সকলে সরে যাচ্ছে, তো উনি কিভাবে থাকবেন ওখানে? থাকতে পারবেন না, সেখানে থাকা সম্ভব নয়। তার কারণ এই প্রসেসটা শুরু হয়েছিল অনেক আগে, সেই প্রসেসটা ভুল ছিল, রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভুল ছিল। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কিন্তু এখানে সরকার হয়েছিল, মনে করে দেখুন 182 আমি এখানে তৃণমূল কংগ্রেস, 42 সিট পেয়েছিল কংগ্রেস। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো, যখন কংগ্রেসে ছিলেন তখন ও কিছুক্ষণ আগে উল্লেখ করছিলেন বিমল দা যে একটা খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল, এবং তারপর তৃণমূল কংগ্রেসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, এবং তারপর তদন্ত কোন দিকে এগিয়েছে, আদৌ সেই ঘটনার তদন্তের কিছু আমি বলছি একটা দিক বেরিয়ে এসেছে কিনা, সেটা এখনো পর্যন্ত রহস্যাবৃত। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো, যে এই তালিকায়, ইস্তফা দেওয়ার তালিকায় নবতম সংযোজন এই মুহূর্তে নাম হচ্ছে মানস ভূঁইয়া। এটা আমরা বলছি ঘড়িতে যখন 9:36 বাজে, 9:37 কোন দিকে যাবে পরিস্থিতি আমরা কেউ জানি না, কারণ প্রতি মুহূর্তে ছবিটা বদলাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে বিশ্বনাথ দা যে সিপিএম তো নিজেদের সর্বহারার দল বলে, এখন কি তৃণমূল কংগ্রেস সর্বহারা দল হওয়া দিকে এগোচ্ছে? ভাঙন ঠেকানোর কোনো বিকল্প কি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে? আর দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 3-4টে বিকল্প আছে। একটা হলো জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া, একেবারে গামছা গলায় নিয়ে ক্ষমা চাওয়া, যে আমার 15 বছর শাসনকালে আমি প্রচুর ভুল করেছি, অন্যায় করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, পরাজিত হয়েছি আপনাদের দায়ে, এটা তো মানতে হবে। একেবারে ফলে আমি ক্ষমা চাইছি, এবং আমি আবার নিজেকে শুধরোতে চাই। ফলে এই ক্ষমাটা প্রকাশ্যে গামছা নিয়ে গলা জড়িয়ে করতে হবে। দ্বিতীয় যেটা, যে ভাইপো, অর্থাৎ এই ভাইপোই হলো তার সমস্ত পরাজয়ের মূল কাণ্ডারি। ফলে ভাইপোর সঙ্গ ত্যাগ করতে হবে। পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ভাইপোকে রাখবেন
আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কিন্তু দল ছেড়েই যাবেন, সেটা অনেক ক্ষেত্রে অজুহাতে, আবার অনেক ক্ষেত্রে হলো নিজেদের পিঠ বাঁচানোর জন্য, এবং অনেকের আবার বাস্তব অভিজ্ঞতা থেকেই ভাইপোর দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, তার প্রতিশোধ নিতেও অনেকে চলে যেত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো লোকেট করতে পারছেন না যে তিনি পরাজিত হয়েছেন। এক, দ্বিতীয়, পরাজয়ের পরে যে ভুল স্বীকার করতে হয় সেই স্বীকার উনি করছেন না, জনগণের কাছে ক্ষমা চাইছেন না। থার্ড, যেটা তিনি যে এই পরাজয়ের মূল কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনীতির কৌশল, সেটাকে সঙ্গ ত্যাগ করতে পারছেন না। এই তিনটে জায়গা তো একটা বড় করার পরে তারপরে উনার কিন্তু ঐতিহাসিকভাবে ভাবা উচিত যে একটা ইতিহাসের একটা প্রেক্ষিতে 1998 সালে তিনি কংগ্রেসটাকে ভেঙে বামফ্রন্টকে পরাজিত করবার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল। আজকের যে রাজনীতির অবস্থা, তার যদি প্রতীক থাকতে থাকতে তিনি কংগ্রেসে যোগদান করেন, অনেকটা সম্মানের যোগদান হবে। যদি প্রতীক হারিয়ে ফেলেন, ইলেকশন কমিশন যদি বলে না প্রকৃত প্রতীকের দাবিদার হলো ঋতব্রতরা বা কাকলি গোলদস্তিরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কোনো বিকল্প নেই। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রথমত ক্ষমা চাইতেই হবে জনগণের কাছে, যে আমি 15 বছরের দুর্বৃত্তের যে শাসন ব্যবস্থা করেছিলাম তার জন্য আমি অনুতপ্ত, ক্ষমা প্রার্থী, এবং ভাইপোকে ছাড়তে হবে। দলটা উঠে গেছে এবং দলটাকে উঠে গেছে ওটা ঘোষণা করতে হবে, এবং তাহলে সবচেয়ে ভালো হয়। আর কিছু নেই বিকল্প, সব শেষ হয়ে গেছে। আমি তোমাদের বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুততার সাথে এই অন্যায় স্বীকার করে দিয়ে ভাইপোকে ত্যাগ করে কংগ্রেসের সাথে যোগদানটাই হলো সবচেয়ে বেস্ট অপশন। কংগ্রেসের সাথে চলে যাওয়াটাই হলো বেস্ট অপশন। উনার দলটা তুলে দেওয়া উচিত, উনার তুলে দেওয়া উচিত। এবং একই সাথে তোমায় বলতে চাই, যে মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে মার্ডারের মামলার চার্জশিট পর্যন্ত হয়ে গেছিল, সেই মানুষ ভূঁইয়াকে কার্যত নিজেকে বাঁচার জন্য কিন্তু কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগদান করতে হয়েছিল, কোন আদর্শগত অবস্থানের জন্য নয়। বরঞ্চ মানুষ ভূঁইয়াকে আমি দেখেছি দিনের পর দিন তৃণমূল বিরোধী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন। আমি শুধু যেহেতু প্রসঙ্গ উত্থাপন করলেন, ওই প্রসঙ্গটা তুলে ধরে সলিল ভট্টাচার্যের কাছে আসবো। এটা 2016 সালের 8ই এপ্রিল, তখন নির্বাচন ছিল। ভোটের উত্তাপের মধ্যে তৃণমূল নেতা জয়দেব জানা খুন হয়েছিলেন। তখন অভিযোগ ওঠে মানুষ ভূঁইয়ার দিকে, এবং একই সঙ্গে মানুষ ভূঁইয়ার ভাই বিকাশ ভূঁইয়া এবং অমল পান্ডার দিকে অভিযোগ ওঠে, এবং সবংয়ের ঘটনা ছিল। এবারে গোটা বিষয়টায় কিন্তু অভিযোগটা সামনে আসার পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, এবং আজকে সেই তৃণমূল কংগ্রেস তিনি ছাড়ছেন। সলিল ভট্টাচার্য, দেখো এই যে দলটা, দেখো আমাদের হাতে, দেখো যে ভোটটা দিয়েছি না, কালো দাগটা পর্যন্ত উঠে যায়নি এখনো। এই দলটা পচনশীল হয়ে গেছে, ক্ষীয়মান এবং অবক্ষয়িত, শেষ হয়ে গেছে। এ সম্পর্কে আলোচনার কোনো অবকাশ আর নেই। কারণ দেখো মানুষ ভূঁইয়াকে যেভাবে করেছে, একে একটা মার্ডার কেস দিয়ে ভয় দেখিয়ে জোর করে দলে নিয়ে এসেছিল। আর মানুষ ভূঁইয়া তখন প্রায় 60-এর কাছাকাছি, 60-এর থেকেও বেশি বয়স। উনি আতঙ্কে বিপদের জন্য বিপদে পড়ে মানুষের যা অবস্থা হয়, উনি বাধ্য হয়েছিলেন জয়েন করতে। উনি একজন ডাক্তার মানুষ, উনি ডেডিকেটেড একজন কর্মী ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হয়েছে। যত রকম দুর্নীতি, ইন অল পার্সপেক্টিভ, ইন অল রেসপেক্ট, তুমি বলো সংসদীয় রাজনীতি বলো, পারিবারিক তোমার সততা বলো, অন্যায় বলো, ন্যায় বলো, এই তোমার বাইরন বিশ্বাস থেকে আরম্ভ করে সমস্ত দল ভাঙানো, এই সময় শেষ সময় এই পবিত্র কর, যাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে না বলো নন্দীগ্রামে, যে লোকটা তৃণমূলের একটা কর্মীকে মার্ডার করলো, সেই লোকটাকে বিজেপির একটা লোককে মার্ডার করলো, সেই লোকটাকে বরণ করলো এসে, এবং সে 6 মাস জেলে ছিল ওই লোকটা। সেই লোকটাকে বরণ করে তৃণমূলে দাঁড় করিয়ে এখানে জয়েন করালো। এদের কোনো নীতি ছিল না, কোনো আদর্শ ছিল না, এদের কোনো প্রিন্সিপাল বলে কিছু নেই। সুতরাং দিনের পর দিন যে অন্যায় করেছে, পাপের ফল, কর্মফল, পাপের শাস্তি পাচ্ছে। দিনের পর দিন এই পাপ করেছে, একদিন দুদিন না, গত 1.5 দশক ধরে পাশ করেছে, পাপ করে এসছে। এবং খালি তাই না, প্রথম থেকে শুরু থেকে মিথ্যাচার, মিথ্যা কথা, মিথ্যাবাদী, দুর্নীতি, করাপশন। এখন তুই বলতে একটা পরিবারের 1 কোটি টাকা মাসিক খরচা কোথা থেকে পাচ্ছে সে? তার ইলেকট্রাল বন্ডের কথা ছাড়ো, সেটা তো পার্টির কথা। তার ব্যবসাটা কি?
সোর্স অফ আর্নিং কি? আজকে এই সম্পর্কে ইডিকে কিন্তু তদন্ত করতে হবে। সিবিআই শুড ইনভেস্টিগেট হোয়াট ইজ দেয়ার সোর্স অফ আর্নিং। কোথা থেকে পাচ্ছে এত টাকা? এত তোমার প্রাইভেট সিকিউরিটি, এত তার বাউন্সার, এতগুলো গাড়ি, এতগুলো বাড়ি, এত তার কর্মচারী, কোথা থেকে তার মেনটেন করছে? মেন কস্ট আমাদের তো প্রত্যেক মাসের শুরুতেই মনে হয় যে এই মাসে এই খরচাটা আছে, এই মাসে এই খরচাটা আছে, কিভাবে করতে হবে, এই ফিক্সড ডিপোজিট থেকে এই ইন্টারেস্টটা আসবে, এই ফিক্সড ডিপোজিট থেকে এই ইন্টারেস্টটা আসবে, সেইগুলো আমরা আমাদের ভাবতে হয়। আমি বলছি রাজনীতিকে যে একটা সোর্স অফ ইনকামের জায়গায় নিয়ে যাওয়া যায়, এটা গত 15 বছরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে। আমি দ্রুত একবার অর্ণব সাহা প্রমাণ করেছে। দ্রুত। হ্যাঁ, সেটা তখনই হয়, আমি তো এই কথাটাই বললাম, সেটা তখনই হয় যখন কোনো হার্ডকোর আইডিওলজি বা কোনো লং টার্ম পলিসি না থাকে, তার ফলে এই জিনিসটা হয়। সেই জিনিসটা তো করার দরকার ছিল, সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা ছিল। 2011 সালে যখন সরকার নতুন করে আসে, নতুন সরকার আসে, তখন কিন্তু সেই সম্ভাবনা ছিল। মানুষ যে সমর্থনটা দিয়েছিল, সেই সমর্থনটা কিন্তু এই জন্যই দিয়েছিল যাতে নতুন ধরনের, নতুন চেহারার একটা রাজনীতি, নতুন চেহারার একটা আন্দোলন, এবং সেখান থেকে একটা নতুন স্পেস তৈরি হবে, সেটা দিয়েছিল। আমি বলছি অর্ণব দা, আপনি আইডিওলজির আদর্শের কথা বলছেন, আপনি বলুন 34 বছরের বাম সরকারের পতনের পর এই ছবি কখনো দেখা গেছে যে সিপিএম এর একজন নেতাকে দেখে কেউ ডিম ছুটছে, চোর বলে স্লোগান দিচ্ছে? যেটা 15 বছরের শাসন শেষ হতে না হতে প্রত্যেক ক্ষেত্রে এই ছবি দেখা যাচ্ছে। আমি বলছি একটা আদর্শ ভিত্তিক দল যদি হয় এবং সেই অনুযায়ী শাসন যদি হয়, এই ছবি দেখতে হয় নাকি? আমি বলছি শুধু সিপিএম পার্টি কেন, আপনি বিজেপি পার্টিকেও যদি দেখেন, তাদের একটা দক্ষিণপন্থী হলো, তাদের একটা আইডিওলজি আছে। সেই আইডিওলজির জায়গাটা, এই জায়গাটা থেকে ভ্যাকুয়াম, মানে এখানে বিভিন্ন রকমের মানে লোকজন তারা এক জায়গায় এসেছে, তার ফলেটা হচ্ছে আদর্শ মানে একটাই, সেটা হচ্ছে যত বড় কামিয়ে যাও, যেভাবেই কামিয়ে যাও, সেইটা কিন্তু এবারে বুমেরাং হিসেবে আসে। কিন্তু এইগুলো আজকে শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মনে হচ্ছে দ্রুত বিমল আর একটু তলিয়ে দেখতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কি জায়গায় দাঁড়ালো। শুভ্র, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে নীতিহীনতা, যেভাবে অসততা, এবং সবচেয়ে বড় কথা এই অসততাকে সরকারিভাবে সমর্থনের নীতি নেওয়া শুরু করলো, পশ্চিমবাংলার রাজনীতিকে কোন লেভেলে নামিয়ে দিল। সবচেয়ে বড় কথা, আমাদের ভারতীয় জনতা পার্টির সামনে একটা বড় চ্যালেঞ্জ এখন, যেটা আমরা প্রাণপণ চেষ্টা করছি সেই নীতিটাকে ফিরিয়ে আনার, যে পশ্চিমবঙ্গের রাজনীতি এরকম নয়। মানুষকে মার্ডার কেসের ভয় দেখিয়ে নিজের দলে টানবো না, মানুষকে এমন কিছু বলবো না যে রাজনীতি করেই তুমি পেট চালাও, অন্য কিছু করার দরকার নেই, যে চুরি করে চাকরি পেয়েছে তার জন্য আমি সুপ্রিম কোর্টে দৌড়বো না। এই ভাবনাগুলো এখন মানুষের মধ্যে নিয়ে যেতে হচ্ছে, কারণ মানুষ ধরে নিয়েছে যে এগুলোই বোধহয় নীতি হয়ে গেছে। ফলে একটা বড় চ্যালেঞ্জ ভারতীয় জনতা পার্টির সামনে, আমরা সেই চেষ্টা করে চলেছি। কিন্তু ইতিহাসের পাতায় এই মমতা ব্যানার্জিকে কিন্তু লোকে মনে রাখবে একজন নীতিহীন রাজনীতিবিদ হিসেবে, একজন ষড়যন্ত্রকারী রাজনীতিবিদ হিসেবে, একজন কুৎসিত রাজনীতিবিদ হিসেবে। সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে তিনি লুম্পেনদের তুলে আনলেন, লুম্পেনাইজ করলেন, একটা পুরসভার মেয়র সে তোলাবাজি করে, এইগুলো কিন্তু মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন যে রাজনীতিতে এই জায়গায় নামিয়ে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নীতি আদর্শ নেই এখানে, সেই নিয়ে আলোচনা হচ্ছিল, এবং তার কারণেই যেন বিদ্রোহী ব্লকের তালিকাটা আরো বাড়ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এবার বিদ্রোহী ব্লকে সই করলেন, অর্থাৎ সংখ্যাটা 19 থেকে হলো 20। বিরতিতে যেতে যেতে রাখবো সেই প্রতিবেদন আপনাদের সামনে। লোকসভায় আরও চওড়া হলো তৃণমূলের ফাটল। শনিবার বিদ্রোহী ব্লকে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক আস্থাভাজন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন, দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও। এই আবহেই রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। সম্ভবত আগামী রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে, যদি এখনো চূড়ান্ত হয়নি। হতে পারে তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদদের নিয়ে তিনি বসবেন। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল, রাজনৈতিকভাবে নিঃস্ব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে নাম লেখানোয় তা আরও স্পষ্ট হলো। এই বিপর্যয়ের জন্য কাকে দায়ী মনে করেন? এই যে তৃণমূলের এই বিপর্যয়, যারা দায়িত্ব ছিল তারাই দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, ওরা মিটিং ডেকে ফয়সলা করতে পারছে না কেন? এটা ওদেরই দায়িত্ব, ওরাই তো চালাতো, অন্য কেউ তো দেখতো না, অন্য কেউ গুরুত্ব পেত না, অন্য কারো খবরও নিত না। गद्दार बोल रहे हैं, ट्रेटर, जो कि ट्रेटर की कहा जा रहा है आप लोगों को। सब लोग अगर एक बात बोलते हैं तो इस बात को तो ध्यान देना चाहिए कि क्या हो रहा है इसके अंदर। तो इन लोगों के अंदर में इतना गुस्सा, इतना मतलब
इतना क्या बोलूं, मतलब बेचैनी से क्यों थी कि ये लोगों ने एक साथ इकट्ठा होकर ये डिसीजन लिया। हम लोगों को मतलब जो वॉइस है वो वॉइस रेज नहीं कर सकते थे। লোকসভায় প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও কর্তৃত্ব। আগেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি পরিচালিত এনডিএকে সমর্থনের কথা জানিয়েছেন ১৯ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। শুক্রবারই সামনে আসে তাদের সকলের সই। সেখানে যেসব তৃণমূল সাংসদের সই রয়েছে তারা হলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান এবং আবু তাহের খান। একটা বিষয় পরিষ্কার, যে ধরনের অনৈতিকতা এবং যে ধরনের ধরুন থ্রেট কালচার যাকে বলে, এবং যে ধরনের গণতন্ত্রের অভাব দলের মধ্যে সবার বোধ হচ্ছিল, তাতে করে সকলে একটু নিঃশ্বাস ফেলে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করছে। অভিষেকের এই আপাতত স্নেহে তিনি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাব। প্রকাশ্যে আসা বিদ্রোহী সাংসদদের তালিকায় আরও যাদের নাম রয়েছে তারা হলেন কালীপদ সোরেন, মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। যে পদ্ধতিতে আজকে দল পরিচালনা করছিলেন আইপ্যাক নামক সংস্থাকে দিয়ে, তার বিরুদ্ধে আমাদের নিশ্চয়ই কিছু ক্ষোভ ছিল আলাদা করে, এবং আমরা চাইছিলাম অভিষেককে বাদ দিয়ে অন্ততপক্ষে একটা নতুন করে ভাবা হোক, কিন্তু দিদি সেটাই অনড়, দিদি সেটা মানতেই চাইছেন না। শনিবার তৃণমূলের এই লোকসভার বিদ্রোহী সাংসদদের ব্লকে ভিড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। 19 থেকে সংখ্যাটা বেড়ে হলো 20। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বিশ্বনাথের তৃণমূলের অন্দরের ফাটলটা তো ক্রমশ চওড়া হচ্ছে। মানুষ ভূঁইয়া তিনিও প্রাথমিক সদস্য পদ ছেড়ে দিলেন। অন্যদিকে বিদ্রোহীদের তালিকাটাও লম্বা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে নাম লিখিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো আর কিছুই থাকলো না। আর এই যে 1 মাসের মধ্যে যার বিরুদ্ধে সবার অভিযোগ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো শপথে বহাল। সেটা কিন্তু দুর্ভাগ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো তার ভাইপোকে বাঁচিয়ে চলছেন, বিশ্বাস করো আমি আর কাছে বিস্ময়কর। যে মানুষটাকে সকলে দায়ী করছে, যে মানুষটাকে বলা হচ্ছে যে তৃণমূলের বিপর্যয়ের মূল কাণ্ডারি, যে মানুষটার জন্য তৃণমূল কংগ্রেস মানুষের থেকে দূরে সরে গেছে, সেই মানুষটাকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত তৎপর? মানে রক্তের সম্পর্ক এই লেভেলে হতে পারে, মানে আমি জানি না। আমি কিন্তু তোমাকে আবারও বলছি, সেই ভুবনের মার গল্পর মতন, যে একদিন হয়তো উনাকে জেলে যেতে হবে, সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি প্রশ্ন করবেন যে তুমি যদি আমাকে সঠিক সময়ে আমার ভুল রাস্তাগুলো বলে দিতে, আমার ভুল রাজনীতিগুলো বলে বাতিয়ে দিতে, তাহলে আজকে আমাকে জেলে যেত। বিমলদা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আর সর্বনাশের কিচ্ছু বাকি নেই। এখন কাউকে বার করে দিয়েও কিচ্ছু হবে না, তাকে ঘরে রেখেও কিচ্ছু হবে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মনোভাব কাজ করে। ইংল্যান্ডে একটা কথা আছে, দ্য কিং ক্যান ডু নো রং, রাজা নিজে কিছু ভুল করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করেন শি ক্যান ডু নো রং, এখনো তাই তিনি মনে করেন তিনি যা করেন ঠিক। ওনার পতন, ধ্বংস, এত সমালোচনা, এতজনের এত কথার পরেও নিশ্চিত যদি এই ভুলটা করে যাওয়া হয় এবং ভুলটা যদি চলতে থাকে, তাহলে আরো শখাতে শরীরে ডুববে পুরো জিনিসটা। এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মানুষ এখান থেকে সরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু বৈষয়িক স্বার্থে যুক্ত হয়ে আছেন যে স্বার্থের জায়গা থেকে যদি সরিয়ে দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপদে পড়বেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র রাজনীতিতে তার দলকে বাঁচানোর জন্য বাদ দেওয়া সম্ভব নয়। আমি একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আগামীকাল দর্শকেরা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সই জালিয়াতি মামলায় ফের তলব করেছে ভবানী ভবনের সিআইডি। দ্রুত ওয়ান লাইনার সলিলদা। দেখো, রেজলিউশন বুকটা কিন্তু মেইন ফ্যাক্টিং ইস্যু। ওইখানে যে অরিজিনাল সিগনেচার আছে, ওই সিগনেচার কিন্তু কোশ্চেন ডকুমেন্টস থেকে ওটাকে ভেরিফাই না করলে রেজলিউশন বুকটা হ্যাজ টু বি রিকভার্ড বাই দ্য সিআইডি ফর দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টিগেশন অফ দি কেস। বেশ, আমি শুধু এই অনুষ্ঠানটা শেষ করব। শুধু ফিরহাদ হাকিম আমার মনে আছে মাসখানেক আগে বলেছিলেন যে শিয়ালদা স্টেশনে কেউ যদি একটা ইট ছোড়ে, সেই ইটটা যার মাথায় পড়বে সেও হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু তৃণমূল কংগ্রেস। আর আজকে যেদিক পানে চাই তোমার দেখা নাই, তৃণমূল কংগ্রেসে ভাঙনটা এমন জায়গায় পৌঁছেছে। এবারে কি
কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে সামলানোর জন্য? অন্যদিকে আগামীকাল কি পদক্ষেপ নেবে সিআইডি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের চলার সময়, সেদিকে নজর থাকবে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।